2024 সালে জন্মাষ্টমী কবে পড়েছে? 26 না 27 আগস্ট কবে পালন করবেন জন্মাষ্টমী? জন্মাষ্টমীর উপবাস কিভাবে পালন করবেন? উপবাসে কি খাবেন ও কি খাবেন না? এছাড়া এমন একটি খাবার রয়েছে যা এদিনে ভুলেও গ্রহণ করা উচিত নয়। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পবিত্র জন্মাষ্টমী মহোৎসব। জন্মাষ্টমী মহোৎসবটি আমাদের সকল কৃষ্ণ ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ। জন্মাষ্টমী পালিত হয় পবিত্র ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রে। বন্ধুরা, এখন চলছে পবিত্র ভাদ্র মাস। ভাদ্র মাস হলো একটি এমন পবিত্র ও আধ্যাত্মিক মাস, এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস হিসাবে গণ্য করা হয়। এই মাসে জন্মাষ্টমী পালিত হয়। হিন্দু ধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। আমরা সকল কৃষ্ণ ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবটি খুবই ধুমধামের সাথে পালন করে থাকি এবং আমরা অনেকেই বাড়িতে উপোস থেকে বালগোপালের তথা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করে থাকি এবং জন্মাষ্টমী মহোৎসবটি পালন করে থাকি। তাই অনেকের মনে প্রশ্ন থাকে, জন্মাষ্টমীর উপবাসে কি খাবো এবং কি খাবো না। তাই জন্মাষ্টমীর দিনে যারা উপবাস করবেন বা জন্মাষ্টমী পালন করবেন তারা এই দিনে কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না। এছাড়া এমন একটি জিনিস রয়েছে যা আমাদের জন্মাষ্টমীর আগে ভুলেও খাওয়া উচিত নয়। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবটি পালন করা হয়। বহু প্রাচীন কাল থেকে এটি প্রচলিত হয়ে আসছে। সমস্ত কৃষ্ণ ভক্তগণ এই তিথিতেই উপবাস করে রাতে বিশেষ পুজো অর্চনা করেন এবং পুজো সমাপ্ত করে প্রসাদ বা পুজোর ভোগ গ্রহণ করেন, উপবাস ভঙ্গ করেন। তারপর এবছর 26 এবং 27 আগস্ট দুদিন ধরে পালিত হবে জন্মাষ্টমী মহোৎসবটি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী দুদিন ধরে পালিত হবে, একটি স্মার্ত মতে আর একটি গোস্বামী মতে। স্মার্ত মতে জন্মাষ্টমী পড়েছে বাংলার 9ই ভাদ্র 1431 এবং ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার। আর গোস্বামী মতে জন্মাষ্টমী পড়েছে 10ই ভাদ্র 1431 এবং ইংরাজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিন। কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে বাংলার 9ই ভাদ্র 1431 এবং ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার সকাল 8:35 থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 10ই ভাদ্র 1431 এবং ইংরাজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার সকাল 6:49। 2024 সালের জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে বাংলার 9ই ভাদ্র 1431 এবং ইংরাজির 26শে আগস্ট 2024 সোমবার রাত্রি 9:24 পর থেকে এবং রোহিণী নক্ষত্র শেষ হবে 10ই ভাদ্র 1431 ইংরাজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার রাত্রি 8:33। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম স্মার্ত মতে ও গোস্বামী মতে কবে জন্মাষ্টমী পালিত হবে এবং অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের পূর্ণাঙ্গ সময়সূচি। বন্ধুরা, শাস্ত্র মতে যেহেতু দুদিন রয়েছে
জন্মাষ্টমী 26শে অগাস্ট স্মার্ত মতে এবং 27শে অগাস্ট পালিত হবে গোস্বামী মতে। অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আমরা কবে জন্মাষ্টমী পালন করব। তবে শাস্ত্র মতে 26শে অগাস্টের দিনই জন্মাষ্টমী পালন করা উচিত হবে বলে মনে করা হচ্ছে। কারণ বন্ধুরা, যেহেতু এই দিনে রয়েছে রোহিণী নক্ষত্র যোগ এবং এই দিনে রাত 12টার মধ্যে রয়েছে অষ্টমী তিথি, সুতরাং এই দিনেই জন্মাষ্টমী পালন করা উচিত হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তো বন্ধুরা, যারা জন্মাষ্টমী পালন করবেন তারা 26শে অগাস্টেই পালন করা উচিত হবে। সমস্ত গৃহস্থ ও বৈষ্ণবগণদের এই দিনেই জন্মাষ্টমী পালনের মত রয়েছে। তো এই দিনে আমরা কিভাবে জন্মাষ্টমীর উপবাস পালন করব চলুন জেনে নেওয়া যাক। উপবাসকালে আপনারা কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না সে বিষয়ে আলোচনা করব। এই দিনে জন্মাষ্টমীর উপবাসে আপনারা নির্জলা উপবাস করতে পারেন, কারণ নির্জলা উপবাস সর্বোত্তম বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রতে আপনারা যদি নির্জলা উপবাস করতে সক্ষম না হন, সেক্ষেত্রে আপনারা দুধ, দই, ঘি, মধু, ছানা ইত্যাদি আপনারা খেয়ে উপবাস পালন করতে পারেন। উপবাসকালে তাজা ফল অথবা শুকনো ফল খেতে পারেন এবং বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটস খেতে পারেন। এতে আপনার শরীর ও মন তরতাজা থাকবে। জন্মাষ্টমী তিথিতে দুধ ও দই ছাড়া অসম্পূর্ণ, তাই দুধ, দই, ঘি, ছানা, পনির ইত্যাদি আপনারা খেতে পারবেন। এছাড়া দুধের সাথে ফল মিশিয়ে আপনারা মিল্কশেক বানিয়েও খেয়ে নিতে পারেন। আপেল, কলা, বেদানা এবং কালো জাম, আঙ্গুর, নানা রকমের মিষ্টি জাতীয় ফল আপনারা খেতে পারেন। বন্ধুরা, উপবাসে কিন্তু কখনোই টক জাতীয় ফল আপনারা খাবেন না। এছাড়া আপনারা ড্রাই ফ্রুটস খেতে পারেন, অর্থাৎ কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট, পেস্তা ইত্যাদি। এর পাশাপাশি আপনারা খেতে পারেন ফলের ফ্রেশ জুস, কিন্তু বাইরে থেকে কেনা কোনো খাবার খাবেন না, অর্থাৎ প্যাকেজিং ফ্রুট ও জুস এদিনে একদমই খাবেন না। জন্মাষ্টমীর দিন কিন্তু নির্জলা উপবাস করাই উত্তম বলে মনে করা হয়, কিন্তু অনেকের নানা রকম শারীরিক অসুস্থতা ও সমস্যার কারণে নির্জলা উপবাস করতে পারেন না, তাই তারা ফলাহার করে কিন্তু জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণ করতে পারেন। আবার অনেকের মনে প্রশ্ন রয়েছে যে যারা অসুস্থ কিন্তু উপবাস করবেন তারা কি ঔষধ খেতে পারবেন কি না। তো বন্ধুরা, হ্যাঁ, ঔষধ আপনারা অবশ্যই খেতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আপনারা নিশ্চিন্তে জন্মাষ্টমীর ব্রত চলাকালীন ঔষধ খেতে পারবেন, কারণ শরীর সবার আগে। বন্ধুরা, শারীরিক অসুস্থ থাকলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না, তাই শরীরকে, স্বাস্থ্যকে ভালো রেখে আমাদের সব কিছুই করতে হবে। তাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে জন্মাষ্টমীর ব্রত চলাকালীন ঔষধ খেতে পারবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক কি এমন জিনিস রয়েছে যা জন্মাষ্টমীর আগে বা জন্মাষ্টমীর দিনে ভুলেও আপনারা গ্রহণ করবেন না। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আমরা আমাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ তথা বালগোপালকে নানা রকম ভোগ নিবেদন করে থাকি। অনেকে আবার নিজের হাতে নানা প্রকার ভোগ বানিয়ে নিবেদন করেন। আবার অনেকে বাজার থেকে নানা রকম মিষ্টি কিনে এনে এরপর ভগবানকে নিবেদন করেন। তবে আমরা প্রত্যেকেই কিন্তু জন্মাষ্টমীর দিন কম বেশি নাড়ুগোপালকে তাল নিবেদন করে থাকি। তালের পায়েস, তালের পিঠে, তালের বড়া, তালের ক্ষীর বা মালপোয়া ইত্যাদি নিবেদন করে থাকি। বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি যে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে 56 রকমের ভোগ নিবেদন করার একটা প্রথা রয়েছে। আর এই 56 প্রকার ভোগের মধ্যে কিন্তু কিছু ফলও রয়েছে, আর এই ফলের মধ্যে কিন্তু আমরা তাল নিবেদন করি। তাল হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি ফল, তাই এই তাল কিন্তু আপনারা জন্মাষ্টমীর আগে একদমই খাবেন না। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে তাল নিবেদন করে তারপরে আপনারা পুজো শেষে সেই তাল প্রসাদ হিসাবে গ্রহণ করবেন, তার আগে কিন্তু আপনারা তাল খাবেন না। এছাড়া শাস্ত্রে অনেক জায়গায় উল্লেখ আছে যে জন্মাষ্টমীর আগে শসা খাওয়া
উচিত নয়। এছাড়া বন্ধুরা, উপবাস চলাকালীন অনেকেই আছেন যারা বারবার চা কফি পান করেন। তারা মনে করেন এতে শরীর তরতাজা থাকবে, কিন্তু এই অভ্যাস একদমই উচিত নয়। কারণ খালি পেটে বারবার চা কফি পান করলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে এবং চা একটি নেশা জাতীয় জিনিস। তাই জন্মাষ্টমীর ব্রতে চা পান করা একদমই উচিত নয়। তাছাড়া চা পান করলে গা গোলানো বা বমি বমি ভাব এবং মাথা যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই উপবাসের সময় শরীর যাতে সুস্থ থাকে সেই কারণে চা পান করা একদমই উচিত নয়। এছাড়া বন্ধুরা, উপবাসের সময় শরীর যাতে জলশূন্য বা ডিহাইড্রেশন না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখা উচিত। পুজো শেষ হলে উপবাস ভঙ্গের পর পর্যাপ্ত জলের পান করা উচিত। উপবাস চলাকালীন কিন্তু আপনারা কোনো রকম আমিষ জাতীয় খাবার খাবেন না এবং কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। পুজো শেষে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ ভোগ গ্রহণ করে তারপরে আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং উপবাস ভঙ্গ করার পর আপনারা সাবুদানার খিচুড়ি, সাবুদানার মাখনা, দুধ সাবু মাখা এবং হালকা খাবার আপনারা খেতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, জন্মাষ্টমী ব্রত পালন করার পর এই দিনে ভাত খাওয়া উচিত নয়। ভাত বা অন্ন একাদশী ও জন্মাষ্টমীতে একদমই বর্জনীয়। তাছাড়া বন্ধুরা, এই দিনে ভাত, ডাল, রুটি, আটা, ময়দার জিনিস অর্থাৎ পঞ্চ রবি শস্য বর্জনীয়। তো বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে জন্মাষ্টমীর ব্রত পালনে কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।